স্বাগত নিউজ 24 এর সাপ্তাহিক আয়োজন স্পেশাল স্পোর্টস আয়নায় সঙ্গে আছে আমি পিঙ্কি সানোয়ার। আমাদের বিশেষ সাপ্তাহিক আয়োজন স্পেশাল স্পোর্টস আয়নায় আজ থাকছে ক্রিকেট পাড়ায় নানান গুঞ্জন, এছাড়াও থাকবে খেলাধুলা নিয়ে আরও নানান খবর। আমাদের অতিথি হিসেবে আজকে কিন্তু একজন বিশেষ অতিথি আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন। আমাদের সঙ্গে আছেন বিসিবির মিডিয়া কমিটি চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু। টিটু ভাই আপনাকে স্বাগত আমাদের শোতে। কেমন আছেন? একটু অসুস্থ মনে হচ্ছে। একটু অসুস্থ, হ্যাঁ ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ হয়তো কথার মাঝখানে হয়তো দেখা যাবে যে সর্দির জন্য যেই কন্টিনিউ প্রসেসগুলো থাকে সেগুলোর মাঝখানে হয়তো যেতে থাকবে। ভাই আসলে ওয়েদারটা এমন যাচ্ছে এখন, অনেকেই কিন্তু আসলে সিক হয়ে যাচ্ছে। তারপর আপনি এত অসুস্থতার মধ্যে আজকে আমাদেরকে সময় দিচ্ছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ, উই আর রিয়েলি অনার্ড। ভাইয়া, প্রথমেই যে প্রশ্নটা আপনার কাছে রাখবো যে আসলে হাতুরু সিংহেকে নিয়ে একটা অস্থিরতা যাচ্ছে, নানান গুঞ্জন শোনা যাচ্ছে তিনি আসবেন কি আসবে না, এমন আসলে এই আলোচনাটা কেন শুরু হলো? আসলে যেই গুঞ্জনটা শোনা যাচ্ছিল বেশ কিছুদিন ধরে, এখন মনে হয় আর সেটার অবকাশ নাই, কারণ বিসিবি থেকে অলরেডি আমাদের চেয়ারম্যান ক্রিকেট অফিসার অলরেডি জানিয়ে দিয়েছেন যে আসলে হাতুরু সিংকে নিয়ে যে কথাগুলো হয়েছে সেগুলো আসলে ভিত্তিহীন। সে 21 তারিখে আসছে, সেই ব্যাপারে অলরেডি সেই জিনিসটা জানিয়েও দেওয়া হয়েছে, মিডিয়াতে অলরেডি চলেও এসছে এই কথাটা ওনার। সো আমার মনে হয় যে এটা শুরু হয়েছিল সম্পূর্ণ ব্যক্তিগতভাবে, কেউ হয়তো তার সাথে যোগাযোগ করেছিল এবং সেইখানে তার হয়তো খুব লাইটলি কনভারসেশনে হয়তো তারা একটা মিসআন্ডারস্ট্যান্ড করেছে কোনো কিছুকে। তো সেইভাবে আসলে আমার মনে হয় এটা উঠে এসেছে এবং সেটা মিডিয়াতে চলে আসার কারণে, এটা এত তাড়াতাড়ি স্প্রেড হওয়ার কারণে, এখন তো অনলাইনে খুব তাড়াতাড়ি সবকিছু স্প্রেড হয়, সো সেই কারণে এই ভুল বোঝাবুঝিটা মনে হয় তৈরি হয়েছে। আসলে অফিশিয়ালি আপনাদের কাছে এমন কোনো কিছু ছিল না আপনাদের জানা যেটা হচ্ছে তিনি আসতে নাও পারেন? না না না, তিনি এমন কিছু আপনাদের কাছে ব্যক্ত করেনি? না না, ওরকম কোনো কিছুই ছিল না। হাতুরু সিং এর সাথে আমাদের সাথে যে এগ্রিমেন্ট আছে সেই এগ্রিমেন্ট অনুযায়ী এখনো সবকিছু ওইভাবেই আছে। সো নতুন করে কোনো কিছু আমাদের সাথে কোনো কথা বা ইন টার্মস অফ লাইক যেই নিউজগুলো হয়েছে এই কয়েকদিন বা প্রথম দিকে যেগুলো হয়েছিল, এই ধরনের কোনো কিছু আসলে অফিশিয়ালি ক্রিকেট বোর্ডের সাথে কোনো কিছুই হয়নি। আমরা কিন্তু এমনও শুনেছি যে আসলে দলের মধ্যে অনেকে তাকে চায় না। আমি প্লেয়ারদের কথা বলছি, নট ইভেন প্লেয়ার্স, ইভেন বোর্ড কর্মকর্তাদের মধ্যে অনেক দ্বিমত রয়েছে। অনেকেই তাকে চায়, আবার অনেকেই তাকে চান না। এমন একটা অস্থিরতা কিন্তু বোর্ডের মধ্যেও আছে, টিমের মধ্যেও আছে, যতটুকু আমরা জানি। দেখেন, একটা বিষয় যেটা, আপনি যে ফার্মে আছেন এখন এই প্রতিষ্ঠানে, এখানেও অনেকের কাছে অনেকে হয়তো অনেককে লাইক করে না, অনেকে হয়তো অনেককে পছন্দ করে না বা করে, এরকম থাকতেই পারে। সো লাইকিং ডিসলাইকিং এটা তো থাকতেই পারে, এটা খুব স্বাভাবিক। এটা অতীতেও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও আসবে, সেই জায়গায়ও হয়তো এরকম থাকবে। কিন্তু জিনিসটা হচ্ছে যে যেই পারপাসে ওনাকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, সেই পারপাসটা সে সার্ভ করছে কিনা। যদি সেই পারপাসটা সে ভালোভাবে সার্ভ করতে পারে, তাহলে তার সাথে যে এগ্রিমেন্ট আছে সেই এগ্রিমেন্ট পর্যন্ত সেটা কন্টিনিউ করবে। যদি এখানে কোনো ধরনের এমন কিছু সিচুয়েশন তৈরি হয় যে জিনিসটাতে মনে হচ্ছে যে তার যেটা করার কথা সে সেটা করতে পারছে না, তখন অটোমেটিক্যালি বিসিবি উইল টেক অ্যাকশন এগেইনস্ট ইট। টিটু ভাই, মিডিয়া কমিটির হেড হিসাবে আপনি জানেন যে আসলে টিমের মধ্যে আমরা বিগত ওয়ার্ল্ড কাপেও দেখেছি অনেক প্রবলেম হয়েছে। আপনি যেটা বললেন যে তাকে যেই পারপাসে আনা হয়েছে সেই পারপাসটা তিনি সার্ভ করতে পারছেন কিনা, তিনি কি আদৌ সেই পারপাসটা সার্ভ করতে পারছেন কিনা, আপনার কাছে আসলে কতটুকু মনে হয় মিডিয়া কমিটির হেড হিসাবে? অনেস্ট একটা ওপিনিয়ন চাচ্ছি। না, অনেস্ট ওপিনিয়ন বলতে আমি শুধু এভাবেই বলবো যে আপনি যেই কথাটা বলছেন যে আমাদের প্লেয়ারদের মধ্যে বা মানে অনেকের সাথে যেই জিনিসগুলো আসলে আলোচনা হয়, ড্রেসিং রুমের পরিবেশ বা ড্রেসিং রুমে প্লেয়ারদের যেই এনভায়রনমেন্টটা সেটা হেলদি কিনা, সো এটার সাথে আসলে কোচের তো কোনো সম্পর্ক নেই, এটা থাকার কথা নেই, এটা প্লেয়ারদের সাথে প্লেয়ারদের সম্পর্ক, এবং এইটা ইটস নর্মাল রুটিন থিং। অনেক সময় অনেক ধরনের অনেক কিছুই ড্রেসিং রুমে হবে, সেটা আবার ওইখানেই শেষ হবে, এটা বাইরে আসার মতো কোনো বিষয় না। যখনই ড্রেসিং রুমের কোনো কিছু বাইরে আলোচনা হয় তখন সেটা অন্যদিকে টার্ন নেয়, কারণ আমরা পাবলিক সবাই যখন দেখে একটা নিউজ, আমরা আমাদের পারসেপশন অনুযায়ী সেটাকে ড্র্যাগ করি। যেমন আমার কাছে একটা নিউজ শোনার পর সেটাকে আমার যেই দিকে আমি যেভাবে ফিল করব সেটা সেই লাইনেই কিন্তু যায়। সো এখানে তখন কি হয় যে বিভিন্ন ধরনের মতভেদ তৈরি হয়। সো যেই জিনিসটা আসলে হয়তো ছিলই না ড্রেসিং রুমে, সেই জিনিসটাও তখন তৈরি হয়ে যায়। সো এটা প্লেয়ারদের জন্য খুব আনকমফোর্টেবল একটা সিচুয়েশন। আমিও খেলাধুলা করেছি, একটা কোচের কিন্তু কোর দায়িত্ব থাকে। আপনি যেটা বললেন যে আসলে একটা প্লেয়ারের মধ্যে দ্বন্দ্ব, এটা কোচের দেখার বিষয় না, এটা কিন্তু ডেফিনেটলি একটা কোচের ইস্যু। তিনি যেহেতু একটা টিম কন্ট্রোল করছেন, কোন প্লেয়ারের সঙ্গে কোন প্লেয়ারের কি দ্বন্দ্ব আছে, কিংবা গার্ডিয়ান হিসেবে এটাকে সলভ করা, কিংবা টিমের মধ্যে একটা হেলদি এনভায়রনমেন্ট
ক্রিয়েট করে রাখেন কিন্তু একজন, আমরা যদি ক্রিকেটে বলি আমরা কোচ বলতে পারি, আমরা ফুটবলে বললে ম্যানেজার বলতে পারি, তাদের উপরেই কিন্তু মেন দায়িত্বটা বর্তায়, তারপরে হয়তো ম্যানেজমেন্ট সেটাতে ইনভলভ হয়। সো আমরা বেশ কিছু ইস্যুস দেখেছি যেখানে কোচের করণীয় কিন্তু আরও কিছু ছিল বলে আমরা মনে করি, যেটার কারণে জিনিসগুলো আরও মিডিয়ার সামনে খুব বাজেভাবে এসছে। সেখানে আসলে তার করণীয় কতটুকু ছিল? ডেফিনেটলি আমি আসলে যেটা বলেছি সেটা আমি ওইটা মিন করিনি যে প্লেয়ারদের মধ্যে দ্বন্দ্ব হলে কোচের কোনো ভূমিকা নাই, এটা কিন্তু আমি বলিনি। আমি বলেছি যে প্লেয়াররা ড্রেসিং রুমের এমন অনেক সময় অনেক সিচুয়েশন হয় যেটা বাইরে চলে আসলে অন্যদিকে স্প্রেড হয়, মানে অন্যভাবে সেটাকে দেখা হয় বা অন্যদিকে ড্র্যাগ হয়। কোচের দায়িত্ব তো অবশ্যই পুরো টিমটাকে তার সাজিয়ে রাখা, গুছিয়ে রাখা। সেই জায়গাটা থেকে সে কতটুকু, আপনার প্রশ্ন যদি সেটা হয়ে থাকে, এখনো পর্যন্ত আমাদের টিম যেভাবে চলে আসছে, যেভাবে চলছে, আমরা এমন কোনো কিছু এখনো পর্যন্ত ক্রিকেট বোর্ড অফিসিয়ালি সেই জিনিসটা ফাইন্ড আউট করেনি যে এই জায়গাটাতে কোচের দোষ বা হ্যাঁ, অনেক আমরা বলতে পারি যে এই জায়গাটাতে করণীয় আর অনেক কিছু ছিল। সবারই কিছু না কিছু সীমাবদ্ধতা থাকে, তার সীমাবদ্ধতার মধ্য দিয়ে সে যতটুকু করছে সেইটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি মনে করে যে এই জায়গাটাতে তাকে রাখা, তার যে করণীয়গুলো আছে সেগুলো তার বেস্ট পসিবল ওয়েতে সে করছে, সেই জায়গাটাতে যদি ক্রিকেট বোর্ড স্যাটিসফাইড হয় তাহলে তার যে টার্মস এন্ড কন্ডিশন অনুযায়ী তার যে পিরিয়ডটা আছে সেটা সে কন্টিনিউ করবে। মানে ক্রিকেট বোর্ড স্যাটিসফাইড এখনো পর্যন্ত আসলে ওরকম কোনো কিছু আসলে অফিশিয়ালি হয়নি যে ওয়ার্ল্ড তার কাপে এগেইনস্টে যদি কোনো আমরা কিছু বলি যে যেভাবে আসলে প্লেয়ারদেরকে নিয়ে কন্টিনিউয়াসলি কি বলবো যে আসলে তাকে শাফল করা হয়েছে, কিংবা আমরা একটা স্টেবল টিম দেখিনি ওয়ার্ল্ড কাপে, এটার জন্য কিন্তু কোচের দিকেও অনেক তীর ছোড়া হয়েছে, কিংবা তার দিকেও কিন্তু অনেক প্রশ্নের সম্মুখীন উনি হন। সেই ক্ষেত্রে আসলে বিসিবি কি স্যাটিসফাইড ছিল বাংলাদেশের ওয়ার্ল্ড কাপের পারফরমেন্স নিয়ে? সামনে কিন্তু আরেকটা ওয়ার্ল্ড কাপ আছে, এই জন্য প্রিভিয়াস ওয়ার্ল্ড কাপকে টানা। আমরা এটা বারবারই বলা হয়েছে, আমাদের বোর্ড সভাপতিও বলেছেন যে ক্রিকেট আমাদের লাস্ট ওয়ার্ল্ড কাপে আমাদের টিমের যে পারফরমেন্স সেটা অত্যন্ত হতাশাজনক ছিল। এটা আমরা কেউ এক্সপেক্ট করিনি এরকম একটা ডেলিভারি আমাদের টিম আমাদেরকে দেবে ওয়ার্ল্ড কাপে। টু বি ভেরি ফ্র্যাঙ্ক, আমাদের এক্সপেকটেশন আরও অনেক ভালো ছিল, আরও অনেক বেটার এক্সপেক্ট করেছিলাম আমরা টিমের কাছ থেকে, বাট আলটিমেটলি সেটা হয়নি। কিন্তু সেটার পেছনে যে রিজনগুলো ধরা হয়েছে, হ্যাঁ এটা অবশ্যই সত্যি যে এক্সপেরিমেন্ট, সেটা আমরা ডিউরিং ওয়ার্ল্ড কাপ যদি কোনো মানে আপনি কোনো টুর্নামেন্ট চলাকালীন সময় কিন্তু আপনার এক্সপেরিমেন্ট করার কোনো সুযোগ নেই। আমাদের ওইখানে অনেকগুলো ইস্যুস ছিল, যেমন আমাদের হয়তো বোলার বেশি ছিল, আমরা সাথে বোলার বেশি নিয়ে গিয়েছি, আমরা হয়তো সেই জায়গায় একটা ব্যাটসম্যানকে ইনক্লুড করলে আমাদের টিমের জন্য আর একটু হয়তো মিনিংফুল হতো সেটা। বাট সেটা যেহেতু সেই সময় হয়নি, মানুষ তো ভুল থেকেই তো শিক্ষা হয়, তখন সে কোন থিঙ্কিংয়ে, কোচ ক্যাপ্টেন সবাই মিলে টিম ম্যানেজমেন্ট কোন থিঙ্কিংয়ে সেই জিনিসটা করেছে এটা তারাই ভালো বলতে পারবে। বাট যদি সেটা সাকসেসফুল হতো তাহলে আজকে কিন্তু আর সেই জিনিসটা আলোচনায় আসতো না। না, ডেফিনেটলি আলোচনায় আসতো না। একটা তদন্ত করার কথা ছিল, তদন্ত কমিটিও গঠন করা হয়েছিল, সেটার আসলে এখন পর্যন্ত কি আপডেট? এই আপডেট কিন্তু এখন পর্যন্ত আমাদের কাছে নেই। না, তদন্তর আপডেট কিন্তু অলরেডি দেয়া হয়েছে, এটা কিন্তু লিখিত আকারে মিডিয়ার কাছে দেয়া হয়নি। বাট তদন্ত যারা করেছেন, এটা আসলে তদন্ত মানে কি, তারা একটা ইভ্যালুয়েট করেছেন যে কি কি ঝামেলা হতে পারে বা কি কি সমস্যা হয়েছিল, সেই জিনিসগুলো আইডেন্টিফাই করে সেইটাকে আমাদেরকে অবহিত করা, সেটা তারা করেছেন। বোর্ড সভাপতির কাছে সেটা লিখিতভাবে তারা দিয়েছেন। সেখানে কিন্তু পার্টিকুলারলি কারো দোষের কথা বলা হয়নি, কোনো কিন্তু তাদের রিপোর্টে নাই যে অমুকের জন্য বা অমুকের জন্য এখানে পার্টিকুলারলি তার জন্য এখানে এই শৃঙ্খলা ভঙ্গ হয়েছে বা এই ধরনের সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। যেটি হয়েছে, তারা যেটি বলেছেন যে আমাদের এই 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 সাজেশনগুলো তারা দিয়েছেন যে এই এই জায়গাগুলোতে আমাদের এইভাবে এইভাবে জিনিসগুলো যদি করা হয় তাহলে আর এই ধরনের সিচুয়েশন হওয়ার সম্ভাবনাটা কম থাকবে। কোনো পার্টিকুলারলি কোনো ব্যক্তি বা ইন্ডিভিজুয়ালি কাকে কিন্তু সেখানে অ্যাকিউজ করা হয়নি। নিশ্চয়ই ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান জালাল নুরুজ জানিয়েছেন যে আগামী রোববার আসলে বাংলাদেশে ফিরে আসছেন কোচ হাতুরু সিংহ। সেটা নিয়ে আমাদের কাছে একটা প্রতিবেদন আছে, একটু দেখে আসতে চাই। ঘরের মাটিতে শ্রীলঙ্কা বিপক্ষে সিরিজ চলাকালীন ইনজুরিতে পড়েছিলেন মুস্তাফিজ। সেই অবস্থায় পুরোপুরি ফিট না হয়ে আইপিএল খেলতে ধরেছিলেন ভারতের বিমান। সেখানেও বেশ কিছু ম্যাচ খেলেছেন কাটার মাস্টার। ভ্রমণ ক্লান্তির সঙ্গে টানা খেলার কারণে আবারও ইনজুরির শঙ্কা থেকেই যায়। তাই দেশে ফিরলেও জিম্বাবুয়ের বিপক্ষে সব ম্যাচ খেলানো হবে না এই পেসারকে, কারণ ওয়ার্কলোড ম্যানেজমেন্ট। মুস্তাফিজের লার্নিং প্রসেস ওভার, বরঞ্চ মুস্তাফিজের থেকে শিখতে পারে ওইখানে আইপিএল অনেক প্লেয়াররা। এতে বাংলাদেশের কোনো বেনিফিট হবে না। মনে হয় আপনাদের কাছে 4 ওভারের খেলা, কিন্তু এটা জানেন কত ধকল নিতে হয়।
রাত্রেবেলাও কিন্তু তাদের ট্রাভেল করতে হয়, খেলা শেষে গিয়ে রাত 1টার সময় এয়ারপোর্টে ঘুমিয়ে থেকে তাদের ট্রাভেল করতে হয়, এসে অনেক কষ্ট। আমাদের কনসার্ন হচ্ছে মুস্তাফিজের হেলথ, তার ফিটনেস। আমরা ওইখানে তারা চাইবে তারা 100% তার থেকে নেওয়ার জন্য, তার ফিটনেসের দিকে কিন্তু তাদের কোনো মাথা ব্যথা নাই, কিন্তু আমাদের আছে। অবশেষে চান্ডিকা হাথুরু সিং এর ফেরার সময় জানা গেছে। বোর্ড আর হাথুরুর মতের মিল হয় আগামী 21 এপ্রিল রাতে ঢাকায় ফিরবেন তিনি। এরপরে শুরু হবে জিম্বাবুয়ে সিরিজ সামনে রেখে ক্রিকেটারদের ক্যাম্প। আমাদের হেড কোচ আসবেন 21 তারিখে রাত্রেবেলা, 22 তারিখ থেকে মোস্ট অফ দ্য কোচেস 22-23 তারিখের মধ্যে দে উইল বি অ্যাভেলেবেল। জিম্বাবুয়ে সিরিজের আগে আমাদের নতুন যে একজন কোচ, আমরা স্পিন বোলিং কোচ দেখেছেন মুশতাক আহমেদ, আসার কথা। আশা করি জিম্বাবুয়ে সিরিজের আগেই এখানে চলে আসবে। আন্তর্জাতিক ক্রিকেটে তামিম ইকবালের ফেরা না ফেরা নিয়ে আলোচনা চলছেই, সে বিষয়েও কথা বলেন এই বোর্ড পরিচালক। তামিম ইকবাল এবং আমাদের বোর্ড সভাপতি, ওনাদের দুজনের মধ্যে আলাপ আলোচনার পরে আপনারা জানতে পারবেন যে আলটিমেটলি তামিম ইকবালের ক্রিকেট প্ল্যান কি। বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ খেলতে আগামী 15 মে দেশ ছাড়বে টাইগাররা। শুভদেবনাথ, নিউজ 24, ঢাকা। টিটু ভাই, মাঠের খেলার থেকে মাঠের বাইরে কেন যেন বাংলাদেশের ক্রিকেট নিয়ে আলোচনাটা অনেক বেশি হয়। এই যে কোচ নিয়ে বারবার এই যে মতের মিল হওয়ার কারণে কোচ এখন ফিরে আসছেন, মতের অমিল হওয়ার কারণে কোচ ফিরতে চাচ্ছিলেন না, এই ধরনের সংশয়গুলো বারবার কেন যেন উঠে আসে। ক্রিকেটারদের উপর আসলে কেমন প্রভাব পড়ে এবং এটার জন্য তাদের পারফরমেন্সেও প্রভাব পড়ে কিনা? কারণ ডেফিনেটলি একটা কোচ নিয়ে কিংবা তামিম ইকবাল ইস্যু দেখলাম যে এখন পর্যন্ত এটা নিয়েও কিন্তু আলাপ চলছে বোর্ড সভাপতির সঙ্গে। না, এটা তো অনেক আগে থেকেই ডিসাইডেড ছিল, অনেক আগে থেকে বলা হয়েছে। বোর্ড সভাপতিও কিন্তু বলেছেন এই জিনিসটি যে তামিমের সাথে উনি কথা বলবেন, এবং তামিম অলরেডি কথা বলেছে, এবং তামিম কথা বলেছে শান্তর সাথে, দলীয় ক্যাপ্টেনের সাথে কথা বলেছে, আবার বোর্ড সভাপতি তার সাথে কথা বলবেন। সো তামিমের যে প্ল্যান আছে সেটার সাথে বাংলাদেশ আমাদের মানে ক্রিকেটের যেই বিষয়গুলো আছে সব কিছু মিলিয়ে বোর্ড সভাপতি তার সাথে কথা বলিয়ে হয়তো তামিমের ফেরা না ফেরাটা সেই সিদ্ধান্তে হয়তো আসবে। ডেফিনেটলি তামিমের মতো একজন প্লেয়ার, এটাকে তো মানে আমরা কখনোই অস্বীকার করতে পারবো না। বাট দেন এগেন যে এক সময় আজকে যারা আছে কালকে হয়তো তারা থাকবেন না, নতুন একজন জায়গা নিতেই হবে। সো এটা চিরন্তন সত্য, এটাকে অস্বীকার করার কোনো উপায় নেই। আর যেই ক্রিকেটের বাইরের কথাগুলো, যে ধরেন মাঠে যখন খেলা থাকে না তখন মাঠের খেলার বিষয়গুলো বাইরে আলোচনা হবে, এটাই স্বাভাবিক। কিন্তু অলওয়েজ নেগেটিভ, মানে পজিটিভ নিউজগুলো আমরা খুবই কম পাই। টু বি ভেরি অনেস্ট, পজিটিভিটি যতটুকু আছে ততটুকু তো আছে, কিন্তু নেগেটিভিটিটা একটু বেশি। আমার কেন জানি মনে হয়, আমি মিডিয়া চেয়ারম্যান হিসেবে দেখছি যেটা, যে সিন্স দ্য ডে আই হ্যাভ টেকেন দ্য চার্জেস, আমরা নেগেটিভ নিউজটা আমরা একটু তাড়াতাড়ি নেই। হ্যাঁ, মানে এটার জন্য আগ্রহটা বেশি হয়, যে কিছু একটা ট্যাগলাইন তৈরি হয় এমন একটা, যে সেটা একটু দেখার ইচ্ছা হয়। সো সবকিছু যখন নর্মাল থাকে তখন তার সেটার প্রতি কোনো আগ্রহ থাকে না। যদি এমন কিছু একটু লাইক স্পাইস অ্যাড করা যায়, কিছু একটা যদি চলে আসে তখন সেটার জন্য আগ্রহটা বেশি থাকে। তো সেই জন্য নেগেটিভ টাইপের নিউজগুলো আমাদের মনে হয় একটু বেশি হয়। বাট সবসময় আমি যেটা দেখেছি যে মিডিয়া এবং ক্রিকেট বোর্ড, আমি তো দুইটার মাঝখানেই আছি, এবং সেই জায়গায় থেকে আমার এটা দেখার সৌভাগ্য হয়েছে যে আসলে এমন অনেক কিছুই আসলে হয়তো যেটার কোনো ভিত্তিই নেই, যে জিনিসটা হয়তো ক্রিকেট বোর্ডে আলোচনাও হয়নি, বা এরকম কোনো কিছু কখনো কোনো দিন আমরা শুনিও নি, সে ধরনের জিনিস বাইরে কিন্তু খুব চলে গেছে হঠাৎ করে। টিটু ভাই, ভেতরের খবর বাইরে অনেক বেশি যাওয়া, আমরা অনেক ধরনের নিউজ, আপনি যেমন বলছেন, আমরা কিন্তু অনেক ধরনের সোশ্যাল মিডিয়াতে বলেন আমরা অনেক ধরনের এমন নিউজ দেখি যে ভেতরের খবর ব্রেক করা হচ্ছে। এই খবরগুলো আসলে কারা কিভাবে ব্রেক করে? কিছুটা গুঞ্জন উঠলে যে একেবারে ফেলে দেওয়ার মতো তাও কিন্তু না, আমরা কিন্তু সেটার সত্যতা পরে গিয়ে পাই। সো তার মানে ভেতর থেকেও কেউ না কেউ এই জিনিসগুলো লিক করে থাকেন। এই বিষয়ে আসলে আপনাদের পদক্ষেপ কি থাকে? না, আমাদের পদক্ষেপ, আমরা তো ওইভাবে সবকিছু ইনস্ট্রাক্টেড করাই আছে। আসলে এত মানুষের একটা সংগঠন, সেখান থেকে কে কখন কোন কথা কার সাথে বলছে সেটাকে তো চেক করে রাখাটা, মনিটরিং করা রিয়েলি ডিফিকাল্ট জব। আর এখানে যেটা হয়, যেমন এই যে আপনি ধরেন আমাদের কোচের সাথে, মানে কোচের ব্যাপারে যদি আমি রিসেন্ট ঘটনাটাই যদি বলি, যে একটা চ্যাটিং হয়েছে মুঠোফোনে, তাদের সাথে হয়তো কোনো কনভারসেশন হয়েছে, সেইখানে কোনো একটা কথা থেকে ভুল বোঝাবুঝির থেকে হয়তো এই এত লম্বা একটা ইস্যুস চলে এসেছে। কিন্তু এটা কি ভুল বোঝাবুঝি ছিল? যখন তাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি কি দেশে ফিরবেন কিনা, তিনি কিন্তু স্ট্রেট অ্যানসার দিয়েছেন যে নেভার। এখন সেই নেভারটা এখন
এই জিনিসটা সে তাকে যার সাথে করেছে সেটা কি সে ফান করে করেছে নাকি নর্মাল সেন্সে করেছে নাকি সিরিয়াস হয়ে করেছে? খুব ভালো করেই জানে যে তিনি একজন মিডিয়া পার্সনের সঙ্গে কিংবা একজন জার্নালিস্টের সঙ্গে কথা বলছে, জার্নালিস্টের সঙ্গে কথা বলার সময় কি আসলে এই ফানগুলো তিনিও জানেন যে এটা নিয়ে একটা নিউজ হয়ে যাবেন? হয়তো জানেন, হয়তো জানেন না, হয়তো সে মনে করেছে এটা না হতে পারে। এতদিনের প্রফেশনাল কোচিং তিনি যদি না জেনে থাকেন এটা দুঃখের বিষয়। না, এটা হচ্ছে যে রিলেশন, হয়তো আমার সাথে আপনার সাথে যদি ওই রিলেশনটা থাকে যে আমি আপনার সাথে ফান করতেই পারি, কিন্তু পরে কিন্তু তিনি ক্লিয়ার করেননি যে এটা ফান ছিল। কিন্তু সেটা কিন্তু ক্রিকেট বোর্ড ক্লিয়ার করে দিয়েছে যে এরকম কোনো সিচুয়েশন আসলে হয়নি। সো আচ্ছা ঠিক আছে, আমি যদি একটু বলি যে খালেদ মাহমুদ সুজন বলেছেন তিনিও কিন্তু জাতীয় দলের সঙ্গে কন্টিনিউ করতে চান না, এবং মনে করা হচ্ছে যে মনে করা কেন, আমরা যদি কিছু তার ইন্টারভিউতে দেখে থাকি যে আসলে হেড কোচের সঙ্গে তার মতের অমিলের কারণে। এটা নিয়ে কিন্তু আমাদের কাছে একটা প্রতিবেদন আছে, একটু দেখে আসতে চাই। জাতীয় দলের সঙ্গে আর কাজ করতে চান না বাংলাদেশের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন। সবশেষ ওয়ানডে বিশ্বকাপে টিম ডিরেক্টর হিসেবে দলের ছায়া হয়েছিলেন সুজন, কিন্তু খুব বেশি সক্রিয় থাকতে পারেনি। সেই বিষয়টি তুললেন সুজন, জানালেন বিশ্বকাপ দলে সাধারণ সম্মানটুকু দেয়া হয়নি তাকে। হয়তো আমি তো বড় কোচ না, হয়তো এত জানিও না ক্রিকেট নিয়ে, বাট তারপর আমি মনে করি যে আই হ্যাভ আ রেসপেক্ট, আর আমি মনে হয় যে সে রেসপেক্ট আমি লাস্ট ওয়ার্ল্ড কাপে পাইনি একদমই। সো আই ডোন্ট ডিজার্ভ দ্যাট, আর আমি এটা করতেও চাই না এই জন্য কোনোদিনও। টাইগার মাস্টারমাইন্ড চন্ডিকা হাথুরু সিংয়ের সঙ্গে মতের মিল না হওয়ায় গুঞ্জনও ছিল, সেই বাস্তবতাও সামনে আনলেন। হাতুরা সিং হয়তো ওয়ার্ল্ডের সেরা কোচ হতে পারে, দ্যাট ডাজন্ট ম্যাটার টু মি। আমার কাছে আমি বাংলাদেশে আমি রেসপেক্টেবল কোচ, আমার প্লেয়াররা অনেক রেসপেক্ট করে আমাকে, আমার একটা আছে, সুতরাং আই ডোন্ট ওয়ান্ট টু লুজ মাই রেসপেক্ট এনিমোর। আসলে ক্রিকেট বিশ্লেষকরা বলছেন কারোর জন্য কোনো কিছু থেমে থাকে না, তবে একদিন বিসিবি তার অভাব ঠিকই বুঝবে। ভোট তার থেমে থাকবে না, কার্যকলাপ থেমে থাকবে না, ভোট নিজের চলতে থাকবে। তবে তার গুরুত্বটা কোনো না কোনো সময় তার উপলব্ধি করবে, তার অনুভূতিটা কিংবা তার আত্মা কোনো কোনো ক্ষেত্রে হয়তো বুঝতে পারবে যে সবসময় গেম ডেভেলপমেন্ট ছিল, গেম ডেভেলপমেন্ট নিয়ে এবং ক্রিকেটের গ্রোথ নিয়ে দেশের চিন্তা ভাবনা সবসময় তার ছিল, এটা আমি অন্তত বলতে পারবো। জাতীয় দলের কোচিং প্যানেলে দেশিদের যুক্ত করতে চায় বিসিবি, তবে বিশ্লেষকদের প্রশ্ন, দেশি কোচদের বেলায় প্রাপ্য সম্মানটুকু কি দেয়া হয়? ইমরান হোসেন, নিউজ 24, ঢাকা। টিটো ভাই, রিয়েলি হোপ যে এখানে আসলে কোনো ডাবল মিনিং এর কথা ছিল না, একদম কিন্তু স্ট্রেট কাট বলেছেন তিনি সম্মান পাননি, এবং এখানে স্ট্রেট বোঝা যাচ্ছে যে আসলে কোচের সঙ্গে তার মিলে মতের অমিল ছিল এবং তাকে শেষ প্রাপ্য সম্মানটুকু দেওয়া হয়নি। এই সম্মানের কথা কিন্তু আমরা আগে প্রিভিয়াসলি প্লেয়ারদের কাছ থেকেও শুনেছি যে তারা আসলে যেভাবে আমরা মাহমুদুল্লাহ রিয়াদের ক্ষেত্রে দেখেছি, তামিম ইকবালের ক্ষেত্রে দেখেছি, মাশরাফির ক্ষেত্রে দেখেছি, তাদেরও কিন্তু একটা ক্ষোভ ছিল এই বিষয়টা নিয়ে। কি বলবেন? স্ট্রেট ওয়েতে এখানে সুজন ভাইয়ের যে বক্তব্য এবং কোচের সাথে তার বিষয়গুলো নিয়ে আমি আসলে কোনো মন্তব্য এখানে করতে চাই না, ওইভাবে কিছু বলতে চাই না। এটা তাদের ইস্যুস, তারাই ভালো বলতে পারবে এখানে আমার। কারণ সুজন ভাই কিন্তু শুধু আমাদের উনি যে একজন কোচ, তার সাথে কিন্তু উনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একজন ডিরেক্টরও, ডেফিনেটলি, এবং একটা দায়িত্বপ্রাপ্ত ডিপার্টমেন্টেরও কিন্তু উনি হেড, এবং উনি কিন্তু অপারেশনসেরও ভাইস চেয়ারম্যান। সো উনি ওনার জায়গা থেকে কোন জায়গা থেকে কি কি ফিল করেছেন সেই জিনিসটা ওনারই ভালো ব্যাখ্যা করার কথা, উনি ভালোভাবে বলতে পারবেন। ওই বিষয় নিয়ে আসলে আমার কোনো কিছু বলাটা এখানে উচিত হবে বলে আমি মনে করি না। কোচের সাথে তার ইস্যুস বা তার সাথে কোচের ইস্যুস যদি কিছু থেকে থাকে, সেটা আমাদের সর্বোচ্চ মহল আমাদের যেটা আছে, যে আমাদের বোর্ড সভাপতি, উনি এই ব্যাপারে অবহিত আছেন, এবং উনি এই ব্যাপারে অবহিত থাকার পরে উনি যেই ডিসিশন যেটা ভালো হবেন সেটাই করবেন। কারণ আমরা প্রত্যেকটা ডিরেক্টরই কিন্তু যার যার ক্ষেত্র নিয়ে আছি। যেমন আমি মিডিয়াতে আছি, সুজন ভাই কিন্তু গেম ডেভেলপমেন্টে আছেন। সো সবাই কিন্তু যার যার দায়িত্বটুকু তার ডিপার্টমেন্ট নিয়েই করেন। সো আমরা এক ডিপার্টমেন্ট থেকে আরেক ডিপার্টমেন্টের ইস্যুসগুলো নিয়ে যদি কথা বলি, সেখানে তখন সেই জিনিসটা পারফেক্টলি হয়তো আমার ব্যাখ্যা করা হবে না, কারণ অনেক কিছু হয়তো আমার জানা নেই। কারণ আমার ডিপার্টমেন্টের যে ইস্যুসটা আমি আমার প্রেসিডেন্টের সাথে শেয়ার করব, সেটা কিন্তু আমি অন্য ডিপার্টমেন্টের সবার সাথে হয়তো প্রপারলি শেয়ার করা হবে না। হয়তো আমরা সবাই কানেক্টেড, কিন্তু আমার প্রবলেমগুলা, ইস্যুসগুলা, এগুলো যখন আমার রেকটিফাই করতে হবে, আমার প্রেসিডেন্টের সাথে যখন আমার কথা বলতে হবে, এটা নিয়ে কিন্তু আমি হয়তো সব সদস্য বা ডিরেক্টরদের সাথে কিন্তু আমি আলাপ করব না। আলাপ হবে যেদিন আমাদের বোর্ড মিটিং যেদিন হবে।
সো ওইখানে যেদিন যদি এই ইস্যুসগুলো যেগুলো সুজন ভাই বলেছেন এগুলো নিয়ে যদি তখন ডিসকাশন হয়, তখন ইট উইল কাম টু দ্য বোর্ড মিটিং অ্যান্ড দেন উইল কাম টু নো যে অ্যাকচুয়ালি কী হয়েছে, কোন কোন কারণে সে এই জিনিসগুলো বলেছে। সো এর বাইরে এসে কোনো কিছু আমার আসলে এই মুহূর্তে বলাটা আমার মনে হয় না ঠিক হবে। নিশ্চয়ই টিটু ভাই, কিন্তু এতক্ষণে ডিসকাশনের পরে আসলে আমরা এতটুকু বলতে পারি যে কোচ নিয়ে ইস্যুস আসলে ছিল, যেটা কিন্তু আসলে একেবারেই ফেলে দেওয়ার মতো না। তার কিছু ইস্যুস ছিল যেটা নিয়ে আরও কথা বলবো একটা বিরতির পর। দর্শক, যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে, কোথাও যাবেন না, ফিরছি কিছুক্ষণের মধ্যে। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি নিউজ 24 স্পেশাল স্পোর্টস অ্যান্ড। আজকে কিন্তু আমাদের সঙ্গে তানভীর আহমেদ টিটু আছেন, মিডিয়া কমিটি চেয়ারম্যান। তার সঙ্গে কথা বলছি আসলে ক্রিকেটের নানান ইস্যুস নিয়ে। আবারও চলে যাচ্ছি তার কাছে। টিটু ভাই, ব্রেকে যাওয়ার আগে কিন্তু সুজন ভাইয়ের একটা আমরা প্রতিবেদন দেখলাম যেখানে তিনি কিন্তু একটু ক্ষোভ প্রকাশ করেছেন যে তিনি তার প্রাপ্য সম্মানটুকু পাননি এবং তিনি আসলে জাতীয় দলের সঙ্গে আর কাজ করতে চান না, কেননা তাকে সেই দায়িত্ব পরিপূর্ণভাবে দায়িত্ব পালন করতে দেওয়া হয়নি ওয়ার্ল্ড কাপে। আপনি উত্তরে যেটা বলেছিলেন যে আসলে যার যার ডিপার্টমেন্ট সেই ডিপার্টমেন্ট নিয়ে কথা বলাটাই বেটার। আমি একটু আপনার ডিপার্টমেন্ট নিয়ে কথা বলতে চাই, যেহেতু আপনি মিডিয়া কমিটি চেয়ারম্যান হিসেবে আছেন। আমরা প্রায়ই দেখি যে প্লেয়াররা আসলে নিজেদের মতো করে মিডিয়ার সঙ্গে কথা বলেন। কেউ একটা বেসরকারি চ্যানেলে গিয়ে ইন্টারভিউ দিচ্ছে, কেউ নিজের সোশ্যাল মিডিয়া পেজ থেকে এসে কোনো একটা ইস্যুস নিয়ে কথা বলছে। আমরা এছাড়াও বোর্ড কর্মকর্তাদেরকেও দেখি যে হুটহাট করে মিডিয়ার সামনে এসে এমন কিছু একটা, আপনি বললেন না যে বাইরে আলোচনাটা তো এমনি এমনি বেশি হয় না, তারাই কিন্তু আসলে আলোচনার সুযোগটা দেয়। অ্যাজ আ মিডিয়া কমিটির চেয়ারম্যান আসলে আপনি কি মনে করেন যে এটা কি একটু আউট অফ কন্ট্রোল হয়ে যাচ্ছে কিনা? আসলে আপনাদের কন্ট্রাক্টে কি বলা আছে, এভাবে কি অবাধে মিডিয়ার সঙ্গে কথা বলতে পারে কিনা কোনো প্লেয়ার? না, ডেফিনেটলি নট। বাট এটা একটা প্র্যাকটিস হয়ে গেছে অনেক দিন আগে থেকেই। এটা যে আমি বোর্ডে যখন জয়েন করেছি এই সময় থেকে যে শুরু তা না, এটা অনেক আগে থেকে এরকম একটা প্র্যাকটিস চলে এসছে। সো আমাদের দেশে আসলে মিডিয়ার সংখ্যা, মানে আমাদের পরিধি অনুযায়ী, দেশের অনুযায়ী মিডিয়ার এত বেশি সংখ্যা বেড়ে গেছে লাস্ট ফিউ ইয়ার্স। সো সবার সাথে সবার একটা পার্সোনাল কানেকশন আছেই, ধরা যায়, বলা যায়। সো সবাই সবার অ্যাঙ্গেল থেকে সেই চেষ্টাটুকু করে এবং অনেকেই সেই জিনিসটা তাদের অ্যাকচুয়ালি বাইন্ডিংসটা কোথায়, কোন জায়গাটুকু কন্ট্রাক্ট যেটাতে আছে সেখানে তাদের বাইন্ডিংস, তারা মিডিয়াতে কথা বলতে পারবে কি না, বলতে হলে কি মেনটেন করে বলতে হবে, কতটুকু বলতে হবে, এই বাইন্ডিংসগুলো তারা আসলে ফলো করে যদি কথা বলতো তাহলে আসলে এই ধরনের সিচুয়েশন কখনো তৈরি হতো না। এই বিষয়ে আসলে আপনারা কি করছেন, আপনি কি করছেন আসলে, মানে এই জিনিসগুলো আসলে আমরা দেখেছি যে প্রিভিয়াসলি আমরা যদি অন্য কান্ট্রিগুলো দেখি, ক্রিকেট বলেন, ফুটবল বলেন, মিডিয়ার সঙ্গে কিন্তু প্লেয়াররা এত কথা বলে না, তারা কিন্তু প্রোটোকলটা মেনটেন করে চলে এবং কথা যদি তারা এইভাবে বলে থাকে সেই ক্ষেত্রে কিন্তু তাদেরকে শাস্তির আওতায় আনা হয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড আসলে এই বিষয়ে কি পদক্ষেপ নিয়েছে? এই বিষয়ে সেটা নিয়ে আমাদের অলরেডি আলোচনা হয়েছে বোর্ডে। আপনি যেটা বলছেন যে এটা আমার ডিপার্টমেন্ট না, এটা আমার ডিপার্টমেন্টের দায়িত্ব না যে প্লেয়ারদেরকে কন্ট্রোল করা, মিডিয়াতে কথা না বলা। প্লেয়াররা যদি মিডিয়াতে কথা বলে তাহলে অবশ্যই তারা আমার সাথে বা মিডিয়া ডিপার্টমেন্টের সাথে আলোচনা সাপেক্ষে তারপর তার কথা বলার কথা। বাট এটা যদি সে ফলো না করে তখন প্রত্যেকটা প্লেয়ার যারা কন্ট্রাক্টে আছে এই জিনিসটা দেখাশোনা করে ক্রিকেট অপারেশনস, এবং আমাদের কিন্তু ডিসিপ্লিনারি কমিটি আছে। সো যখনই কেউ ডিসিপ্লিন ভঙ্গ করবে বা আমাদের কোড অফ কন্ট্রাক্ট যেটা আছে সেটা থেকে তারা যদি বাইরে কিছু করে, যেটাকে কোড অফ কন্ট্রাক্টের ভায়োলেশন বলা যায়, তখন কিন্তু ডিসিপ্লিনারি কমিটি সেটার অ্যাকশন নেওয়ার কথা বা ডিসিপ্লিনারি কমিটি সেটার অ্যাকশন নেবে। সো আমরা এই ব্যাপারে অলরেডি বলেছি, আমরা আমাদের বোর্ড মিটিংয়ে এটা নিয়ে আলোচনা হয়েছে যে আমরা এই জিনিসগুলোতে একটু রেগুলারাইজ করতে চাই, কারণ এগুলো যদি আউট অফ বাউন্ড এভাবে যদি চলতে থাকে তাহলে ইভেনচুয়ালি দিন শেষে কিন্তু ক্রিকেটের ক্ষতি হবে। কারণ আপনি দেখেন যে ক্রিকেটের প্রতি বাংলাদেশের মানুষের যেই পরিমাণ আগ্রহ, তারা যেই কোনো নিউজ তারা কিন্তু সাথে সাথে সেটা ভাইরাল হয়ে যাচ্ছে, নিয়ে নিচ্ছে। অনেক সময় দেখা যাচ্ছে যে ছোট্ট কিছু ঘটনা, যেই বিষয়গুলো তারা যেহেতু আবেগ দিয়ে, সবাই তো ক্রিকেটটাকে আবেগ দিয়ে দেখে, আবেগ দিয়ে ভালোবাসে, তারা আবেগ দিয়ে যখন চিন্তা করে তো তখন আবেগের কারণে কিন্তু তখন অনেক সময় প্রপার ডিসিশন যেটা নেওয়ার কথা সেটা নিতে গেলে আমাদের কিছু বাধার সম্মুখীনে ফেস করতেই হয়, ইভেনচুয়ালি যেটা করতে হচ্ছে এতদিন। সো আমরা এই ব্যাপারেই আলাপ করেছি যে এই জিনিসটা যেভাবে চলে আসছে সেটা যেন আর এইভাবে না থাকে, আমাদের এটা অবশ্যই স্ট্রিক্ট হতে হবে। যে আমরা কিন্তু এত বছরে একটা সিঙ্গেল এক্সাম্পল দেখতে পাইনি যে এটার এগেনস্টে আপনার ডিসিপ্লিনারি কোনো অ্যাকশন নেওয়া হয়েছে বিসিবির পক্ষ থেকে, যেটার কারণে আমরা বেশিরভাগই কিন্তু এটা সিনিয়র ক্রিকেটারদের কাছ থেকে পেয়ে থাকি এবং যেটা দেখে মনে হয় যে একটা প্লেয়ার কিন্তু দেশের থেকে বড় হয়ে যাচ্ছে। এটার কন্ট্রোলে আসাটা আসলে কতটুকু জরুরি বলে আপনি মনে করেন ক্রিকেটের কল্যাণের জন্য? একটা প্লেয়ার, একজন ব্যক্তি কখনো একটা দল বা দেশের চেয়ে বড় হতে পারে না, এটা আমি বিশ্বাস করি। আমি একজন ইন্ডিভিজুয়াল, আমি যদি একটা দলের থাকি, আমার চেয়ে আমার দলটা বড়,
আমার যখন সেই দলটা থাকবে, দলের চেয়ে আমার দেশটা কিন্তু বড়। এটা কিন্তু আমাদের একটা লাইক মোটো আছেই সবার ভিতরে। প্র্যাকটিসটা করা হচ্ছে না, সেটাই যাতে ইমপ্লিমেন্ট করতে পারি আমরা, সেটা নিয়ে আমরা অলরেডি আলোচনা করেছি। আমরা কিন্তু টিটু ভাই এটা দেখতে চাই, আসলে এটা সবাই দেখতে চায়, কারণ একটা ডিসিপ্লিনে আসা উচিত বলে আমরাও মনে করি, কারণ আমরা ক্রিকেটটাকে ভালোবাসি, বিধায় আমরা দেখতে চাই যে আসলে মাঠের পারফরম্যান্সটা, বাইরের কথাবার্তা। আমরা সেটা বলি যে সব সময় যেন এই জিনিসটা সিনিয়র প্লেয়ার যারা, তাদের কিন্তু এই দায়িত্বটা বেশি থাকে যে জুনিয়ররা শিখবে তো তাদের কাছ থেকে, সো তারা যেন এমন কিছু না করে যেটা এমন একটা জায়গায় ক্রিকেটকে ড্র্যাগ করে নিয়ে যায় ইভেন্চুয়ালি, যেটা ক্রিকেটের জন্য ক্ষতিকর হয়ে যায়। তো মুস্তাফিজকে নিয়ে আলোচনায় আসতে চাই। মুস্তাফিজ আসলে জিম্বাবুয়ের সিরিজে খেলবে কি খেলবে না, এটা একটা কথা উঠছে, যেহেতু সে ওখানে ভালো করছে, আসলে অনেকেই মনে করছেন তার ওখানে কন্টিনিউ করা উচিত, আবার অনেকে মনে করছেন যে আসলে ফিরে আসা উচিত। এটা নিয়ে কিন্তু খালেদ মাহমুদ সুজন কথা বলেছেন, তিনি কি বলেছেন একটু দেখে আসতে চাই। থেকে শিখতে পারে, ওইখানে আইপিএল অনেক প্লেয়াররা, এতে বাংলাদেশের কোনো বেনিফিট হবে না। জিম্বাবুয়ে সিরিজে মুস্তাফিজকে ফেরানো নিয়ে এমন মন্তব্যই করেছিলেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান জালাল ইউনুস। এরপরেই ঘরোয়া আসরের সফল কোচ মোহাম্মদ সালাউদ্দিন তার ফেসবুকে জানিয়েছিলেন বিষয়টি হাস্যকর। ভ্রমণ ক্লান্তি আর টানা ম্যাচ থাকায় কাটার মাস্টারকে আইপিএল থেকে ফেরানোর সিদ্ধান্ত সঠিক মত খালেদ মাহমুদ সুজনের, কারণ ফ্র্যাঞ্চাইজি ফলাফলের চিন্তা করবে, ক্রিকেটারদের ইনজুরি সংখ্যা তাদের কাছে গুরুত্ব পাবে না। সামনেই বিশ্বকাপ, সে কারণেই ফিজের দলের সঙ্গে থাকাটা গুরুত্বপূর্ণ। ও এখন মুস্তাফিজ এখন অনেক বড় নাম বিশ্ব ক্রিকেট, এমন না যে অনেক বছর দেখেছে। মুস্তাফিজ হয়তো জালবে ওই অ্যাঙ্গেল থেকে কথাটা বলেছেন যে মুস্তাফিজ এক্সপিরিয়েন্স যেটা আছে, ইন্ডিয়ার এখন অনেক ইয়াং বোলাররা ওর থেকে ওর কাটার বা এরকম জিনিস শিখতে পারবে, কথাটা এটাই বলেছে। এটা অন্য কোনো মিন করাটা কোনো আমার মনে হয় না ঠিক হবে। সামনে টি-20 বিশ্বকাপ, যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের কন্ডিশনে দল ভালো করবে বলে আশা তার। গত টি-20 আমরা ভালো করিনি, সুতরাং আমাদের জন্য আরেকটা অপরচুনিটি বাংলাদেশ ক্রিকেটের জন্য, যে এই ওয়ার্ল্ড কাপে আমরা আমাদের শোকেস করতে পারি আমাদের পারফরমেন্স, সেটার জন্য আমরা সবাই মুখিয়ে আছি। আমি বিশ্বাস করি বাংলাদেশ টিম ভালো খেলবে এবং তারা যে প্রেশারলেস ক্রিকেট খেলে সেটাই আমি চাই। আইপিএলে খেলতে আগামী 1 মে পর্যন্ত ছুটি পেয়েছে টাইগারদের এই পেসার। এর একদিন পরেই টাইগারদের ক্যাম্পে যোগ দিবে মুস্তাফিজ। সুকন সরকার, নিউজ 24, ঢাকা। টিটু ভাই, আসলে মুস্তাফিজের ফিরে আসা উচিত কি উচিত না, আপনি ব্যক্তিগতভাবে কিভাবে দেখেন? এবং আমরা কিন্তু প্রিভিয়াসলি দেখেছি সাকিব আল হাসানও কিন্তু আইপিএলে খেলার কারণে দেশের সিরিজ মিস করেছিল, জাতীয় দলের সিরিজ মিস করেছিল, সেক্ষেত্রে কিন্তু তাকে ছাড় দেওয়া হয়েছিল। মুস্তাফিজের ক্ষেত্রে কেন তো স্ট্রিক্ট একটা ডিসিশনে যাচ্ছে? এটা বলবো শুধুই মাত্র আমরা যেটা সুজন ভাই বা জালাল ভাই যে কথাটি বলেছে, যে একটা প্লেয়ারের ফিটনেস এবং তার যে ওয়ার্কলোড, এটা কিন্তু এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটা সফটওয়্যারই আছে এটাকে ওয়ার্কলোডটাকে ভাগ করে দেওয়ার জন্য। সো ওই ওয়ার্কলোডের ব্যাপারে যেটি কথাগুলো বলেছে সুজন ভাই, যে কথাটা বলেছে, আমি টোটালি অ্যাগ্রি উইথ হিম। যে জালাল ভাই যেই বিষয়টা বলেছে যে মুস্তাফিজের শিখার কিছু নেই বা এই ধরনের ব্যাপারটা শুধু, কিন্তু হ্যাঁ, কিন্তু যেহেতু আপনি দেখবেন যে মুস্তাফিজ যখন বল করছে, যখন ভালো বল করছে, উইকেট পাচ্ছে, তখন কিন্তু কমেন্টেটররাই অনেক কিছু বলছে তার সম্পর্কে ভালো কথা। যেই জিনিসগুলো যে তার স্লোয়ারটা এরকম বোঝা যায় না বা সে এমনভাবে ডেলিভারি দেয় যেটা এটা অনেক কিছু শেখার আছে, সো ওই কারণেই কিন্তু এই জিনিসটা বলা। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আমাদের সামনে যদি ওয়ার্ল্ড কাপ না থাকতো, টি-20 বিশেষ করে টি-20 ওয়ার্ল্ড কাপ যদি না থাকতো, তাহলে মুস্তাফিজকে আমিও হয়তো বলতাম বা আমিও হয়তো চাইতাম ও যেন আইপিএলটা শেষ করে আসে, যেহেতু সে ভালো করছে সেখানে, সে যেন এটা শেষ করে আসে। বাট আমাদের ক্রিকেটের এখন এত ব্যাক টু ব্যাক টুর্নামেন্ট, আমাদের এত ব্যাক টু ব্যাক সিরিজ, যে একটা প্লেয়ারের পক্ষে আসলে কন্টিনিউ খেলে যাওয়াটা কিন্তু রিয়েলি ডিফিকাল্ট। এবং এই আইপিএলের খেলাগুলো যদি আপনি দেখেন যে আজকে এখানে খেলা হচ্ছে, কালকে আরেক জায়গায় খেলা হচ্ছে, পরশুদিন আরেক জায়গায় হচ্ছে, এত ট্রাভেলের মধ্যে তাদের থাকতে হয় যে প্রপার রেস্ট বা ফিজিক্যাল ফিটনেসের ব্যাপারটা কিন্তু মানে তারা সেই প্রপারলি ওখানে করতে পারে না। জিম্বাবুয়ে সিরিজের সাথে মুস্তাফিজের খেলা বা না খেলাটা হয়তো প্রয়োজন না। জিম্বাবুয়ের সাথে বাংলাদেশের খেলার সময় মুস্তাফিজকে হয়তো আমাদের দলের মানে প্রয়োজন না যে ম্যান্ডেটরি তার খেলতে হবে, সেরকম সিচুয়েশন হয়তো বাংলাদেশের এই মুহূর্তে না। কিন্তু মুস্তাফিজকে যদি এখনই রেস্ট না দেওয়া হয়, তাহলে এই ওয়ার্ল্ড কাপে যে টিমটা যাচ্ছে এর মাঝখানে যদি তার কোনো ইনজুরি হয়ে যায়, তখন কিন্তু আর সেই জিনিসটাকে রিকভার করার কোনো সুযোগ বা সময় আমাদের হাতে থাকবে না। সো আপনার দিন শেষে সবাই তো মানুষ, বা আমাদেরও তো একটা ক্যাপাসিটির ব্যাপার আছে। সো ওর যে ক্যাপাসিটিটুকু আছে, এটা যদি 100%-100%-এর বেশি যদি ওইখানে চলে যায়। ছোট্ট করে জানতে চাবো, মুস্তাফিজের সঙ্গে কথা হয়েছে কিনা, তিনি আসলে কি চান? এটা ভালো বলতে পারবে আসলে ক্রিকেট অপারেশনস। আমি পার্সোনালি জানি না যে এটা মুস্তাফিজের সাথে কোনো কথা হয়েছে কিনা। তবে
আমাদের একটা জিনিস হয়েছে, সেটা মুস্তাফিজের ছুটিটা 1 তারিখ পর্যন্ত ছিল, বাট চেন্নাই সুপার কিংস যে দলে সে খেলছে তাদের একটা রিকোয়েস্ট ছিল যে সে যেন 1 তারিখের ম্যাচটা খেলে যায়। সো এই জন্য তার ছুটিটা একদিন বাড়িয়ে 2 তারিখ করা হয়েছে। সো ও 1 তারিখের খেলাটা খেলে 2 তারিখে তারপর বাংলাদেশে আসবে। টিটু ভাই একটা বিরতিতে যেতে হচ্ছে, দর্শক যাচ্ছে আরও একটা বিরতিতে, ফিরছে কিছুক্ষণের মধ্যে। And welcome back once again to News 24 Special Sports Arena. দর্শক, কথা বলছি তানভীর আহমেদ টিটুর সঙ্গে ক্রিকেটের নানান বিষয় নিয়ে। এর মধ্যে কিন্তু আসন্ন বিশ্বকাপ নিয়ে কথা বলেছেন বাংলাদেশের অধিনায়ক শান্ত। তিনি যেটা বলেছেন, সামনে টি-20 বিশ্বকাপ আছে, তার আগে আসলে প্রস্তুতির জন্য জিম্বাবুয়ের বিপক্ষে 5টি টি-20 ম্যাচ ও যুক্তরাষ্ট্রের সাথে 3টি ম্যাচ খেলবে বাংলাদেশ। জাতীয় দলে 3 ফরম্যাটের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত নিউজ 24-কে জানিয়েছেন, বিশ্বকাপে ভালো করতে হলে এই ম্যাচগুলো অবশ্যই জিতে আত্মবিশ্বাস বাড়াতে হবে দলের। কথাগুলো বলেছেন শুভদেব নাথের সঙ্গে। বিশ্বকাপ ঘিরে আপনার পরিকল্পনা কি? এখনো সময় আছে হাতে। তার আগে যে জিম্বাবুয়ে সিরিজটা আছে, এই সিরিজটা আমরা কত ভালো ক্রিকেট খেলতে পারি এটা ইম্পর্টেন্ট, এবং এই সিরিজটা ভালো খেলতে পারলে কনফিডেন্সটা নিয়ে যদি আমরা যেতে পারি তাহলে টিমের জন্য ভালো হবে। মুস্তাফিজ আইপিএল খেলছে, মুস্তাফিজ যেমন পারফরমেন্স না, আপনার মূল্যায়নটা যখন দেশে ছিল তখন থেকে চেষ্টা করছিল কিভাবে ভালো করা যায়, কিভাবে বোলিংটা আরেকটু ইমপ্রুভ করা যায়। সো আলহামদুলিল্লাহ ভালো করতে পারছে, এবং যদি এটাও কন্টিনিউ করতে পারে তাহলে আমাদের টিমের জন্য ভালো হবে। নাজমুল শান্ত 3 ফরম্যাটে ক্যাপ্টেন্সি করছে, বাংলাদেশের প্রেক্ষাপটে একজন ক্রিকেটারের জন্য কতটা কঠিন হয়ে যায়? আনন্দের এবং গর্বের, এবং এনজয় করছি সোফার। চেষ্টা করব এটা কত ভালোভাবে আমি আরো ভবিষ্যতে করতে পারি। বিশ্বকাপ ওয়েস্ট ইন্ডিজ আর হচ্ছে যুক্তরাষ্ট্রে খেলা, তার আগে একটা সিরিজ খেলতে পাচ্ছেন, এটা আপনার জন্য কতটা ভালো, আর এই ধরনের কন্ডিশনে কি কি চ্যালেঞ্জের মুখে আপনাদের পড়তে হতে পারে? আগে ম্যাচ খেলার পরে বলতে পারবো যে কি ধরনের চ্যালেঞ্জ থাকতে পারে, বাট হ্যাঁ 3টা ম্যাচ খেলার সুযোগ হবে ওইখানে ওয়ার্ল্ড কাপের আগে, অবশ্যই তখন একটা আইডিয়া তো পাওয়াই যাবে। বাংলাদেশ দলটাকে একটা সময় কোথায় দেখতে চান আপনার? টিটু ভাই, আসলে প্রত্যাশা বাড়াতে চান না শান্ত, তবে তিনি আগের যে সিরিজটা আছে সেটা ভালো করে খেলতে চান। বিশ্বকাপের প্রত্যাশার কথা আপনার কাছে যদি জানতে চাই, আপনার প্রত্যাশা কতটুকু বাংলাদেশ, একদম ছোট্ট করে জানতে চাবো। একদম ছোট্ট করে, আসলে বিশ্বকাপটা হচ্ছে আমাদের ক্রিকেট খেলার মূল ফোকাসটা তো ওইখানেই, যে ওয়ার্ল্ড কাপ। সো ওইটাতে ভালো করতে চাই আমরা সবাই, ডেফিনেটলি, এটা তো বলার কোনো অবকাশ নেই যে এখানে আমরা ভালো করতে চাই। এখন যে দলটা আছে এটার উপর আপনি কতটুকু ভরসা রাখছেন? আমরা যদি ওয়ার্ল্ড ক্রিকেটের সাথে তুলনা করি, আমি এখনই বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে, রানার আপ হবে, অথবা টপ 4-এ থাকবে, সেই জায়গাটাতে, হ্যাঁ এই জায়গাটাতে আমি এখনো বাংলাদেশকে ওই জায়গাটাতে রাখতে চাই না, কারণ এইভাবে যদি আশা করি তখনই নিরাশার ভারটা বেশি বইতে হবে। বাট আমি যেটা দেখছি যে আমাদের লাস্ট ফিউ যে সিরিজগুলো হয়েছে, টি-20 যে খেলাগুলো বাংলাদেশ আমাদের এই দলটা খেলেছে, দে ওয়ার মোস্ট লাইক কনফিডেন্ট টিম। তারা কিন্তু ওইভাবে কনফিডেন্টলি সেই ম্যাচগুলো খেলেছে, এবং রেজাল্টও কিন্তু আমরা সেইভাবেই পেয়েছি। সো এইভাবেই যদি ওরা আত্মবিশ্বাসটা ধরে রেখে খেলতে পারে, তাহলে একটা মোটামুটি আমাদের যে এক্সপেকটেশনটা একটা সম্মানজনক অবস্থায় বাংলাদেশের যাওয়া, ঠিক সেই জায়গাটাতে আমরা থাকতে চাই। আমরা একটা ভালো ক্রিকেট দেখতে চাই আসলে বাংলাদেশ। আমরা হারতে পারি, যে খেলায় হয়তো হার জিত তো থাকবে, একদল জিতবে একজন হারবে, বাট সেই হারটা যেন হারের জন্য না হয়, লড়াই করে জেতার জন্য যদি হেরে যাই তাতে কোনো দুঃখ নাই। নিশ্চয়ই ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদের এখানে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, এখানে শেষ করছি নিউজ 24 স্পেশাল স্পোর্টস আরেনা।